গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাউড9 আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। এটা ছিল সানডের ব্লগ। সকাল 9টায় ঘুম থেকে উঠে সবার প্রথমে আমার বাটিতে যে কয়েকটা ফুল দেখলে সেগুলো আমি ফেলে দিয়ে আসলাম। ওগুলো 3-4 দিন আগের ফুল, ওগুলো অলমোস্ট শুকিয়ে গেছে, তো সেগুলো ফেলে দিয়ে আমি আবার কিছু নতুন ফুল তুলে আনলাম। এবার তোমাদের অনেকে জিজ্ঞাসা থাকতে পারে যে এটা তুমি কেন করো দিদি? তো আমার না ফুল খুবই ভালো লাগে, আর গাছে প্রচুর ফুল ফোটে, তো প্রত্যেকটা গাছ থেকে একটা একটা করে ফুল তুলে আনি। যেদিন দেখি কোনো গাছে কম ফুল ফুটেছে সেদিন আমি ওই গাছ থেকে আর ফুল তুলি না। সো আজকে যেমন এই 4টে ফুল নিয়ে এসেছি, এটা আমি ফ্রিজের ওপর রেখে দেবো। এটা দেখতে আমার খুব ভালো লাগে। ঘরের মধ্যে ফুল থাকলে একটা আলাদাই পজিটিভিটি আসে। যেরকম বাড়িতে থাকতে আমার কাছে ফ্লাওয়ার ভাস ছিল, তো সেখানে আমি বাইরে থেকে ফুল কিনে আনতাম। এখানে আমি কি করি, বাটির মধ্যে অল্প একটু জল দিই এবং বাগানে প্রচুর ফুল ফোটে, তো ওই 3-4টে করে নিয়ে আসি। গাছ থেকে আমি ফ্রেশ কারি পাতা তুলে আনলাম চিড়ের পোলাও বানাবো বলে। আমি যে চিড়ের পোলাওটা বানাই এটা ইন্দোর বা পুনে স্টাইলের, আর খেতে খুবই পছন্দ আমার। আজকে যেহেতু সানডে, তাই জন্য আজকে ব্রেকফাস্টটা একটু আলাদা। তার জন্য লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এই সমস্ত কিছু নিয়ে নিয়েছি, ধনেপাতাও নিয়েছি। আর আমি এখানে এখন রান্নাটা শুরু করলাম। তার আগে আমি কারি পাতাটা রেখে দিয়ে গেছিলাম পেছনের দিকে তোমাদেরকে ভেন্ডি গাছ দেখাবো বলে। গাছে প্রচুর ভেন্ডি হয়। এখানে আমি ক্যাপসিকাম কাটতে গিয়ে আজকে ক্যাপসিকামের কিছু দানা বার করে রেখেছি। আমি ভেবেছি আমি যতদিন এখানে থাকবো ক্যাপসিকাম, লঙ্কা, টমেটো এইসব গাছগুলো আমি এখানে বানিয়ে যাব। ওপরে যে বাগানটা দেখতে পাও সেটাতে আমি অনেক যত্ন করি। আন্টিও এসে প্রচুর যত্ন করে, বাট এই গাছগুলো আমার কেমন যেন নিজের হয়ে গেছে। আন্টি এসে বলেও যে ভেন্ডি যখন ইচ্ছা হবে তুমি তুলে খেয়ে নেবে, তো মাঝে মাঝে একটা দুটো ভেন্ডিও তুলি। গাছে এত পরিমাণ ভেন্ডি হয়, মাঝে মাঝে গাছে থেকেই শুকিয়ে মাটিতে আবার পড়ে যায় এবং সেই থেকে আবার গাছ ওঠে। আজকের ভেন্ডিগুলো যেগুলো দেখালাম সেগুলো একদমই ছোট, তো ওই জন্য ওগুলো গাছেই রয়েছে। অন্য কোনো দিন ভেন্ডি তুলে তোমাদেরকে রান্না করে দেখাবো। আজকে এখানে এখন বানাচ্ছি চিড়ের পোলাও, তাও আবার ইন্দোর বা পুনে স্টাইলে, যেটা আমার খুবই পছন্দের। তো সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে রাই মানে সর্ষে দিয়ে দিয়েছি, কালো সর্ষের ছোট ছোট, আর ঢেকে দিয়েছি, নাহলে ওগুলো ফুটে ফুটে না মুখে চলে আসে। এবার কারি পাতা দিয়ে এগেন ঢেকে দিতে হবে, কারণ কারি পাতাও তেলের ওপর দিলে প্রচুর ফোটে। ফ্রেশ কারি পাতা বাগানের গরম তেলের ওপর দিলে যে ফ্রেগনেন্স, যে ফ্লেভারটা আসে, সেটা ড্রাই কারি পাতাতে কিন্তু পাওয়া যায় না। সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে চিড়ে ধুয়ে শুকিয়ে নিয়ে চিড়েটা ওর ওপর দিয়ে দিয়েছিলাম, এবং লাস্টে এই ধনেপাতা দিয়ে আমার ব্রেকফাস্ট রেডি। জেনারেলি ছোলার বদলে বাদাম দেয়, আমিও মাঝে মাঝেই বাদাম দিয়েই করি, বাট আজকে বাদামের বদলে ছোলা দিয়েছিলাম, কারণ কিছু ছোলা বেঁচে গেছিলো এবং ছোলাগুলো হালকা হালকা নরম হয়ে যায়, তো এটা খেতে খুবই ভালো লাগে। এবার আমি বসে আরামসে ব্রেকফাস্টটা করে নিই। আর এখানে কেমন হয়েছে সেটা আমার হ্যাপি নোট দেখলে বুঝতে পারবে যে খেতে দারুণ টেস্টি হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো, যারা এখনও চিড়ের পোলাও এইভাবে ট্রাই করোনি, ডেফিনেটলি তোমাদের খুব ভালো লাগবে।
বাড়ির সামনে একটা ছোট্ট টবে রঙ্গন ফুলের গাছ বসানো, আর সেখানে ঝাঁকে ঝাঁকে রঙ্গন ফুল ফুটে থাকে, সেখান থেকে কিছু নিয়ে আসলাম। আর এই কাঠগোলাপটা ওটা মাটিতেই পড়েছিল, ওটাও নিয়ে চলে এসেছি। নিচে আমি গেছিলাম ব্লিঙ্কিটের জিনিসগুলো আনতে, বাড়ির সামনে এসেই দিয়ে যায়, বাকি সিঁড়িটা দিয়ে উপরে আমাকেই নিয়ে আসতে হয়। এখানে আমি কোকোনাট চাঙ্কস অর্ডার করেছিলাম, কারণ আজকে বানাবো একটা স্পেশাল খাবার, সেটা তোমরা হয়তো থাম্বনেলে দেখে বুঝতে পেরেছো, বাট আমি নামটা একটু পরে বলবো। একটা লিপস্টিক অর্ডার করেছিলাম। ব্লিঙ্কিট থেকে এত জিনিস আমি অর্ডার করি, আমাকে মাঝে মাঝেই ছোটো ছোটো জিনিস ফ্রিতে দেয়, আর এই কিউট জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। এবারে একটা ফেস ওয়াশ পেয়েছি। এই ছোটো ছোটো ফেস ওয়াশগুলো ভীষণ কাজে লাগে, কারণ আমি প্রচণ্ড রকমভাবে ট্রাভেল করছি লাস্ট 3-4 মাস ধরে, তো ওইগুলো আমি ক্যারি করি যখন আমার ট্রাভেলিং থাকে। দুটো ডায়েট কোক অর্ডার দিয়েছিলাম, একটা পেঁয়াজ অর্ডার দিয়েছিলাম 500 কেজি, সেটা এসেছে, এটা আমি নিচে নামিয়ে রেখে দিই। আর আমার ঘরের অবস্থা খানিকটা এই রকম। এগুলো আজকে ক্লিন করব, বিছানার চাদর চেঞ্জ করতে হবে, এখানকার অবস্থাটাও খুবই খারাপ, তো পুরো ঘরটাকেই আমাকে আবার গোছাতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমি খুবই পছন্দ করি, আর যখন আমার বাড়িতে কেউ আসে, এসে বলে যে ঘর এত পরিষ্কার, তখন আমার শুনতে খুবই ভালো লাগে। মাঝে আমার একজন কলিগ এসেছিল, আমি একটা ডিশ বানিয়েছিলাম সেটা দেওয়ার জন্য, সো সে যখন এসে বললো যে বাহ কি সুন্দর তোমার ঘরের মধ্যে পজিটিভিটি রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বলছে আমাদের বাড়িতে গেলে তো তুমি পাগল হয়ে যাবে। অবভিয়াসলি ব্যাচেলার, 2জন ছেলে থাকে, তো সেখানে আর কি এক্সপেক্টেড। যাই হোক, মাঝে মাঝে ওনারের যে মা রয়েছেন উনিও এসে আমার সাথে গল্প করে, উনিও বলে তোমার ঘর কি সুন্দর পরিষ্কার করে রাখো, ভালো লাগে দেখতে। আর আমার অ্যাকচুয়ালি পরিষ্কার ঘর খুবই পছন্দের। আমি কলকাতাতেও যখন থাকতাম, ওখানে আমার হাউস হেল্প ছিল, পুরো ঘর আমি তো ক্লিন করতে পারতাম না, বাট যখনই ঘরে থাকতাম ছুটির দিনে, তখন আমি টুকটাক টুকটাক জিনিসপত্রগুলো মুছতে থাকতাম, জিনিসপত্রগুলো জায়গায় রাখতে থাকতাম, যাতে ঘর পরিষ্কার থাকে আর আমার মেন্টাল পিসটা বজায় থাকে। পর্দাটা অনেক দিন হয়েছে আমি লাগাতে পারছিলাম না, কারণ আমার ঘরে খাট ছাড়া আর কোনো কিছুই নেই, মানে টেবিল চেয়ার, তো ওইটা অনেক হাইটে। আজকে খাটটাকেই টেনে নিয়ে গেছি পর্দার সামনেটা যেখানে লাগাবো, এবং তারপরে আমি পর্দাটাকে ফিক্স করে দিয়েছি। এবারে আমার ঘরটা বাকি গুছিয়ে নিলেই হয়ে যাবে। বিছানার চাদরটাও উল্টে পাল্টে অনেক রকমভাবে পেতেছি, কারণ এই বাড়িতে আমি প্রায় থাকি না বললেই চলে, প্লাস খাটটা ছোট, তো আমাকে দুভাঁজ করে বিছানার চাদরটা পাততে হয়। বিছানার চাদর আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি, তার মধ্যে এই সাদা চাদরটা আমার খুব পছন্দের, এটা এত সফট, এটা আমি গিফটে পেয়েছিলাম। আর এই চাদরটা আমি চাই না যে নষ্ট হয়ে যাক, কারণ এটা আমার খুবই পছন্দের চাদর, বাট একদম নরম হয়ে এসেছে। এই বিছানাতে শোয়ার কিন্তু মজাই আলাদা। হ্যাঁ, খাটটা একদমই ছোট, তোশকটাও একদম পাতলা, বাট এই যে বিছানার চাদর, এটাতে শুয়ে পড়লেই আমার এত সুন্দর ঘুম চলে আসে কি একদম রাত্রে ঘুমালে সকালে উঠি, মাঝে একটুও ঘুম ভাঙে না। এর আগে আমার কোনো দিনও ভাড়া বাড়িতে থাকার অভ্যাস ছিল না। যখন আগে মামার বাড়িতে থাকতাম, সেটা আমার মামার বাড়ির নিজের বাড়ি ছিল, ওখানে লোকজন ভাড়া থাকতো, আর তারপরে তো আমি চলে আসলাম আমার ফ্ল্যাটে। এইটা আমার প্রথমবার যেখানে আমি রেন্টেড থাকার এক্সপিরিয়েন্স নিচ্ছি, এবং এই রেন্টেড থাকতে গেলে অনেক কিছু মাথায় রেখে চলতে হয়। যেরকম ঘর ইচ্ছা মতো আমি ড্রিল করতে পারবো না কোথাও, কারণ সেক্ষেত্রে ওনারের যে ঘর আছে সেটা ড্যামেজ হতে পারে, কারণ আমি তো এখানে পার্মানেন্টলি থাকবো না। প্লাস যখন 3-4টে টেনেন্ট এক জায়গায় থাকে, তখন অনেক কিছুর সমস্যা হয়। এই যেমন ধরো যে জামা কাপড় মেলছি, যে দড়িটা দেখছো, প্রথমে এই একদম টপ ফ্লোরে আমি ভাড়া এসেছিলাম, এবং তখন জামা কাপড় মেলার জায়গা ছিল না, তো আমি ওনারকে বলেছিলাম যে দাদা একটা আমাকে দড়ি কোথাও লাগিয়ে দিন, আমি জামা কাপড় শুকোবো। তার পরের মাসেই আমার পাশে 2টো রুমেই একসাথে লোকজন চলে আসে,
এবং তারপর থেকে সেই দড়ির খালিই পাওয়া যায় না। আমি অর্ধেক দিন ওয়েট করি, যখন রাত্রিবেলা ফাঁকা থাকে তখন রাত্রিবেলা জামা কাপড় ধুয়ে দিই, যখন সকালবেলা ফাঁকা থাকে তখন সকালবেলা দিই। কোনো দিন হয়তো যেদিন ধোবো ভাবি সেদিন ধোয়া হয় না, কারণ ওই দড়িটা সবসময় ভর্তি থাকে। প্লাস আমি কয়েকটা ক্লিপস কিনে এনেছিলাম জামা কাপড়ের, সেগুলোও তারাই ইউজ করতো, আমি কখনো ওখান থেকে নিয়ে নিই। বাট পরে দেখলাম যে আমার ক্লিপ শর্টেজ পড়ছে, ক্লিপ ভেঙে পড়ে রয়েছে নিচে। তো তারপর আমি সব ক্লিপগুলো আলাদা করে ঘরে নিয়ে আসি আর একটা বাঞ্জি রোপ নিয়ে আসি। সেই বাঞ্জি রোপটা আমি এদিক ওদিক টাঙিয়ে আমার জামা কাপড় শুকিয়ে ফেলি। এবার তোমরা হয়তো এটা বলতে পারো, দিদি একটা ক্লথ ড্রাইং র্যাক নিয়ে নাও। বাট আমি এখানে খরচা কম করতে চাইছি, যেটুকু জিনিস আমার দরকার আমি সেটুকুনিই রাখছি। তো ওই জন্য জিনিসপত্র আমি আর কেনাকাটা করছি না, বা আমি আমার কোম্পানির থেকেও চাইছি না কি এটা লাগবে ওটা লাগবে বলে, কারণ আমি ম্যানেজ করে নিচ্ছি, আমার ম্যানেজ হয়ে যাচ্ছে। তো অনেক জিনিস আমাদের মাথায় রেখে চলতে হয় যখন আমরা কোনো জায়গায় রেন্টে থাকি। আর এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার বেশ অনেক রকমভাবেই হলো। কি ঘরে জল ঢুকে যাওয়া থেকে একজনকে রিকোয়েস্ট করা, আয়না লাগানো বা পর্দা লাগানো, বা ইলেকট্রিকের কোনো কাজ করানো, বা জলের পাইপের কোনো কাজ করানো, এই সব এক্সপিরিয়েন্সই আমার এখানে এসে হয়ে গেছে। আর সব কটা এক্সপিরিয়েন্স একটার থেকে অন্যটা ভীষণই আলাদা। তো এই রেন্টে থাকা মোটেই কিন্তু সহজ ব্যাপার না। যারা রেন্টে থাকে তারা হয়তো রিলেট করতে পারবে আমার সাথে। আমি এই যে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা নিলাম, এটা কিন্তু একদম অন্যরকম ছিল। যাই হোক, আমি আজকে এখানে কি বানাচ্ছি বলো তো? কচু পাতা চিংড়ি। যখনই আমি কলকাতায় যাই আমি কচু পাতা চিংড়ি অর্ডার করে খাই। আমার অফিসেও সবাই কচু পাতা চিংড়ি খুবই ভালোবাসে, তো আমরা বাইরে থেকে অর্ডার করে অফিসেও খাই। তোমরা হয়তো আমার কয়েকটা শর্ট ভিডিওতেও দেখেছো। আজকে ফার্স্ট টাইম আমি বাড়িতে বানাচ্ছি, তার জন্য কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত নিয়ে নিয়েছি আর ওটাকে জলে ভিজিয়ে রেখেছি। এখানে আমি কচু নিয়ে এসেছিলাম, সেগুলোর পাতাটাকে শুধু করে নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে। আবার এটাকে গরম জলের মধ্যে লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করব। হলুদও দিতে হয়, বাট আমি ভুলে গেছি। জানো, যখন এখানে আমি বাজারে বলি দাদা চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ছাড়িয়ে দিন, তখন বলে আরে পুরো ছাড়িয়ে দিলে তাহলে তো চিংড়ি মাছই থাকবে না। তো আমি বললাম আমরা তো খোসা এরকমভাবে খাই না, প্লাস মাঝখান থেকে সরু যে একটা ভেন থাকে সেটাকেও তো তুলে নিতে হয়। তো ওরা শুধুমাত্র লেজ আর মুখ ছাড়িয়ে দেয়, আমি বাড়িতে এসে খোসাও ছাড়াই, আবার ওই সরু যে ভেনটা রয়েছে ওটাও ছাড়িয়ে নিই। কিন্তু এবারে আমাকে রিকোয়েস্ট করেছে যে একবার খোসা সমেত খেয়ে দেখতে, তাই জন্য এবার ভেনটাকে আমি বার করে নিয়েছি, আর খোসাটা আমি ছাড়াইনি, খোসাটা যেরকম সেরকমই রেখে দিয়েছি। আমার একটু কীরকম কীরকম লাগছে যে এটা কি হবে, খেলে পেটে ব্যথা করবে কি করবে না। বাট হ্যাঁ, চিংড়ি মাছের খোসা তো খাওয়া যায়। চিংড়ি মাছের খোসা দিয়ে প্রন চিপস হয়, চিংড়ি মাছের মাথা এবং খোসা বাটাও অনেকে খায়। আমি মাথা বাটাটা খেয়েছি, বাট খোসা কখনো বেটে খাইনি। আই থিঙ্ক কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে নারকোল, সর্ষে দু রকমের আর পোস্তর বাটাটা, যেটা আমি ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ঢেকে ঢেকে রান্না করছি, আর ওইদিকে আমার কচুটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি হলুদও দিয়ে দিলাম আর একটুখানি লবণও দিয়েছি আমি টেস্টের জন্য। আর ঢেকে ঢেকেই আমি এটাকে ভালো করে রান্না করছি। একটুখানি লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা আমি লাস্টে দেবো। তো এটার কালারটা দেখো কত সুন্দর এসেছে।
এই তো কচু পাতাটা অ্যাড করার পর আস্তে আস্তে এটা পুরো যেরকম কস্তুরি থেকে অর্ডার করে খাই সেই রকম চলে এসছে, এবং এটা দেখে আমি তো খুব খুশি। একটুখানি এর মধ্যে জলও আমি অ্যাড করেছিলাম, যে মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে আমি পেস্ট করেছি সেটার মধ্যে যে জলটা দিয়েছিলাম সেটা দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অল্প পরিমাণ লবণ, চিনি আর তার সঙ্গে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে লাস্টে কাঁচা লঙ্কা দিয়ে দিলেই কিন্তু রেডি কস্তুরি স্টাইল কচু পাতা চিংড়ি, যেটা খেতে অসাধারণ হয়। ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে গিয়ে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তার মধ্যে খাটাখাটনি তো প্রচুর হয়েছে, সেই সকাল 9টা থেকে চলছে, এখন বাজে হচ্ছে দুপুর 2টো। এখানে আমি ভাত বানিয়ে নিয়েছিলাম, আর ভাতের সাথে আমি এখন নিচ্ছি গরম গরম কচু পাতার চিংড়ি, আর ভাতটাও কিন্তু গরম। আমার পাশের রুমে একজন পেডিয়াট্রিশিয়ান থাকে, তো সেও আমার বয়সী, আর আমার সাথে মাঝে মাঝে এসে গল্পগুজবও করে। আমি যখন খেতে বসলাম তখন সে বাড়িতে আসলো, আমাকে দেখেই বলল খানা খা রি हो? আমি বললাম হ্যাঁ। আমি ওকে জিজ্ঞেস করলাম तुम अभी खाना बनाओगी? तो बोला नहीं अभी तो हम खाना नहीं बनाएंगे क्योंकि बहुत टायर्ड है, तो बाहर जाएंगे खाना खाने। আমি খুব কষ্ট পেলাম, কারণ আমি জানি যে খিদে পেটে বাড়িতে আসলে যখন কেউ থাকে না আর ঘরে কিছু খাবারও থাকে না, তখন কি কষ্টটাই না হয়। তখন যদি মুখের সামনে কেউ খাবার দেয় সেইটা যা তৃপ্তি হয় খেতে। আমি বললাম তো मेरे साथ खा लो, मेरे घर पे एक्स्ट्रा खाना बनाई हूँ। तो बोला कि ये क्या बनाया? हम बोला प्रॉन बनाया। बोला नहीं नहीं हम बाहर जा रहे हैं खाना खाने। ও একটু লজ্জাই পাচ্ছিল। তারপর আমি খাওয়া শেষ করলাম, তখনও দেখলাম বেরোয়নি। তো আমি একটা প্লেটে করে ভাত আর চিংড়ি মাছ সাজিয়ে গিয়ে ওকে বেল বাজিয়ে দিয়ে এলাম। ওর চোখে মুখে এত আনন্দ ফুটে উঠেছিল, আমাকে বললো मेरे को बहुत भूख लगा था और बाहर जाने का भी प्लान कैंसिल हो गया, কারণ ওর বন্ধুদের সাথে বাইরে যাওয়ার কথা ছিল খাবার খাওয়ার জন্য। তো আমাকে খেয়ে আবার প্লেটটা দিয়ে গেল এবং বললো যে খাবার খুব সুন্দর হয়েছে, এবং এই ডিশটার নাম জিজ্ঞাসা করলো, কীভাবে বানিয়েছি ওটা জিজ্ঞাসা করলো। বললো मुझे खाना बनाना नहीं आता पर एक दिन कुछ बनाएंगे, उटपटांग सा भी होगा तो चलेगा ना तुमको? আমি বললাম बिल्कुल चलेगा। এই বলে ও ঘরে চলে গেল রেস্ট নিতে, আর আমি যাবো হচ্ছে স্নান করতে। কিন্তু যে জামা কাপড়গুলো ধুয়ে বাইরে রেখেছিলাম, স্নান করতে যেতে ভয় পাচ্ছিলাম, কারণ এত মেঘ জমেছে আকাশে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে। আর আমি কনফিউজড আমি কী করবো, জামা কাপড়গুলো তুলে স্নান করতে যাব না স্নান করে বেরিয়ে জামা কাপড় তুলবো, কিন্তু বৃষ্টি কি ততক্ষণ আমার জন্য ওয়েট করবে? সেই চিন্তা ভাবনা করতে করতে দেখলাম আকাশ একদম কালো করে এসেছে। আমি আর রিস্ক না নিয়ে আমি গেলাম হচ্ছে জামা কাপড়গুলো তুলে আনতে, এবং এরপর আমি গেছিলাম হচ্ছে স্নান করে ফ্রেশ হতে। পুরো বিকেল সন্ধ্যে আমার আর কোনো কাজ নেই, তো এখন কি করব ভাবলাম যে গাছগুলোকে একটু ট্রিম করি। এগুলো হচ্ছে গোলাপ গাছ। গোলাপ গাছের মাথাগুলো তুমি যত ছেড়ে দেবে গোলাপ গাছ তত বুশি হবে আর তত বেশি ফুল আসবে। যেহেতু প্রচুর ফুল আসে এই দুটো গোলাপ গাছে, তো আমি এর পাতাগুলো যেগুলো ওপরে থাকে ফুলগুলোকে ট্রিম করে দিই, আর প্রচুর প্রচুর ফুল আসে।
তো এখন বিকেলবেলা যেহেতু কোনো কাজ নেই, তো ভাবলাম এই কাজটার থেকে বেস্ট কাজের কী হতে পারে। কারণ এরপরে সন্ধ্যা হয়ে যাবে, আমি আর বাইরে বেরোবো না, আমি ঘরে দরজা দিয়ে একটা ডায়েট কোক খাবো আর তার সাথে কর্পূর জ্বালাবো ঘরে। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হবে, আর একটা যে কোনো সিরিজ চালাবো বা মুভি চালাবো এবং সেটা দেখতে দেখতে 9টা অবধি কাটিয়ে দেন ডিনার করে শুয়ে পড়বো। এই ছিল হচ্ছে প্ল্যান, আর পুরো প্ল্যান মাফিকই আমি চলেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, আই লাভ ইউ অল, সি ইউ সুন, টাটা। আই হোপ আজকের ব্লগটা দেখে তোমাদের খুব শান্তি হয়েছে। যদি হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও।